বিসমিল্লাহ রহমান রহিম। ম্যাথ টিউবের ধারাবাহিক রেকর্ডিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে জ্যামিতির প্রথম অধ্যায়ের জ্যামিতির ইতিহাস, রেখা এবং কোণ সম্পর্কে ধারণা, এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের পারপাস হলো প্রতিটি প্রশ্ন তোমাদেরকে বোঝানো সহজ করে। আমি কথা না বলে শুরুতেই কোশ্চেন নাম্বার 1 নিয়ে কথা বলছি। 1 নম্বর প্রশ্ন, জ্যামিতির জ্যা শব্দের অর্থ কি? তোমরা জানো সংস্কৃত শব্দ জ্যা, যার অর্থ হলো জমি বা ভূমি, অর্থাৎ আর মিতি অর্থ হলো পরিমাপ। জ্যামিতির ধারণাটা এসেছে মূলত জমি বা ভূমি পরিমাপের ধারণা থেকে। কোশ্চেন নাম্বার 2, কোন দেশে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু হয়? তোমরা জানো মিশরীয় সভ্যতায় সর্বপ্রথম মিশরে জ্যামিতির আলোচনা শুরু হয়, কিন্তু প্রশ্ন হলো কোন প্রেক্ষাপটে। সেই প্রেক্ষাপটটা হলো, তোমরা জানো মিশরকে নীল নদের দেশ বলা হয়। বন্যায় নীল নদের আকারটা বৃদ্ধি পায়, আবার বন্যা না হলে নীল নদের আকারটা কমে যায়। নীলনদের প্রকৃত সীমানা নির্ধারণ করতে যে মিশরীয়রা সর্বপ্রথম জ্যামিতির আলোচনা বা এই জ্যামিতির ব্যবহারটা শুরু করেছিল। কোশ্চেন নাম্বার 3, প্রশ্ন হলো নিচের কোনটি শুধু অবস্থান আছে? তো তোমরা এটা অবশ্য অনেকেই জানো, রেখা যার কোনো স্থান নেই, কোনো দৈর্ঘ্য নেই, দুঃখিত, বিন্দু। রেখার আমরা জানি রেখার আকার আছে, দৈর্ঘ্য প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে, কিন্তু বিন্দু কোনটাকে বলে? বিন্দু হলো যার দৈর্ঘ্য নেই, যার কোনো প্রস্থ নেই, যার কোনো স্থান নেই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলা হয়। অর্থাৎ আমি যদি চিত্র দিয়ে বোঝাতে চাই, তাহলে বিন্দুর চিত্র আসলে কোনটা? তোমরা জানো একটি পয়েন্টই কে বেসিক্যালি বিন্দু বলা হয়। আমি একটু ফিগার আউট করে তোমাদেরকে দেখাচ্ছি। বলা হয়েছে নিচের কোনটি শুধু অবস্থার আছে। সাপোজ দিস ইজ আ পয়েন্ট, এর কোনো দৈর্ঘ্য নেই, কোনো প্রস্থ নেই, কোনো স্থান নেই, শুধু অবস্থান দেখা যাচ্ছে। বা একটি রেখাংশের উপরেও যদি আমি একটি পয়েন্ট করি, এর কোনো দৈর্ঘ্য প্রস্থ নেই, কোনো স্থান নেই, বাট এটার একটা অবস্থান রয়েছে, এটিকে বিন্দু বলা হয়। যাই হোক, এটি জাস্ট একটু মুখস্থ রাখা বা মনে রাখার বিষয়। কোশ্চেন নাম্বার 4 দেখো। 4 নম্বর প্রশ্ন হলো 15টি বিন্দু দিয়ে কয়টি কর্ণ আঁকা সম্ভব? 15টা বিন্দু বা চতুর্ভুজ দিয়ে, চতুর্ভুজে কয়টি কর্ণ থাকে, বা একটি পঞ্চভুজের কতটি কর্ণ থাকে, এরূপ প্রশ্ন যদি করা হয় আমাদেরকে, বিন্দু বা ভুজের সংখ্যা উল্লেখ করে যদি কর্ণ জানতে চাওয়া হয়, তাহলে কর্ণ নির্ণয়ের একটি সূত্রই আছে। তোমরা একটু আমাদের বইয়ের আনসার স্ক্রিপ্ট দেখলে বুঝতে পারো কর্ণটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। দেখো, বিন্দু বা ভুজের সংখ্যা হতে কর্ণ নির্ণয়ের সূত্র হলো n × n - 3/2। আমি একটু তোমাদেরকে হোয়াইট বোর্ডটা শেয়ার করেই দেখিয়ে দিচ্ছি। তাহলে বিন্দু বা ভুজের সংখ্যা হতে কর্ণ নির্ণয়ের সূত্র হলো কর্ণ ইকুয়াল টু n × n - 3/2। এটা হলো কর্ণের সংখ্যা ক্যালকুলেশন করা। যেমন আমরা জানি একটি চতুর্ভুজের কতটি কর্ণ থাকে, তাহলে ভুজের সংখ্যা n এর মান 4। তো সেই ক্ষেত্রে সেটা ক্যালকুলেশন করলে আমরা কর্ণের সংখ্যাটা পেয়ে যাব। লাইক 15টা বিন্দু দিয়ে কতটি কর্ণ আঁকা যায়? বিন্দু n এর মান হলো 15, 15 - 3, 15 × 15 থেকে 3 বাদ দিলে 12, 2 × 1 = 2, 6 × 2 = 12, 6 × 15 = 90টি কর্ণ অঙ্কন করা যায়। অর্থাৎ 15টা বিন্দু দিয়ে 90টি কর্ণ অঙ্কন করা যায়। তাহলে খুব সহজ লার্নিং হলো, শুধু বিন্দু নয়, যদি পঞ্চভুজের কতটি কর্ণ আছে, যেখানে ভুজের সংখ্যা 5 মানে n এর মানটা 5, চতুর্ভুজের কতটি কর্ণ আছে, n এর মান 4। কাজে ভুজের সংখ্যা অথবা বিন্দু দিয়ে যদি কর্ণ জানতে চাওয়া হয়,
তাহলে আশা করি সূত্রটা শেখালাম, n × n - 3/2। এটি মনে রাখলে সহজে ক্যালকুলেশন করতে পারবে। এবার আসো কোশ্চেন নাম্বার 5। এবি রেখাংশের উপরে পি একটি বিন্দু হলে কোন সম্পর্কটি সবসময় প্রযোজ্য হবে? এটি সহজে বোঝার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করে দেখালে সহজে বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 5, এবি রেখাংশ, সাপোজ এবি রেখাংশ এর মাঝখানে পি একটি বিন্দু, রেখাংশের উপরে পি একটি বিন্দু। তো স্যার পি যেখানেই আমি অঙ্কন করি না কেন, আমি ধরে নিলাম এখানে হলো পি একটি বিন্দু। এবার একটু খেয়াল করো, নিঃসন্দেহে এ বি রেখাংশটা এর মানটা বড় হবে কি অপেক্ষা? এ আর পি যতটুকু, এ আর পি, সাপোজ ধরে নাও এ থেকে বি পর্যন্ত লম্বাই ছিল 10 মিটার, তাহলে এ থেকে পি পর্যন্ত নিঃসন্দেহে ছোট আছে 5 বা 6। আমি যেখানে অঙ্কন করি, যদি এই পর্যন্তও করি 9 হবে এপি, আরো ছোট করলে 2 বা 3 করতে পারি আমি এপি। সহজ কথা, এবি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এপি। কাজে কোন সম্পর্কটি সবসময় প্রযোজ্য হবে? এখানে যে ভ্যালুগুলো আছে দেখো, তারা বলছে এপি কি বিপি এর সমান হবে? তা কখনো বলা যায় না, কারণ পি এখানেও অঙ্কন করা হতে পারে, এখানেও থাকতে পারে। কাজে কোথায় যে পি বিন্দুটা রয়েছে সেটি যেহেতু আমরা বলতে পারি না, কাজে এটা আমরা নিশ্চিত করে বলতে পারবো না যে এপি আর বিপি সবসময় সমান, এটা বলা যাচ্ছে না। কাজে অপশন এটা অসত্য। কিন্তু অপশন বিটা দেখো, এ বি এর মানটা নাকি এ আর বি যতটুকু লম্বা তার মানটা এপি অপেক্ষা বড় হবে সব সময়। এটা কিন্তু সত্য কথা, বিকজ যেমনটি বলছিলাম এ বি যদি 10 মিটার হয়, এ আর পি কখনোই 10 মিটার করা সম্ভব নয়, কারণ পি হলো এ বি এর মধ্যখানে একটি বিন্দু। So, আশা করি একমাত্র সত্য কথা হলো অপশন খ, বাকিগুলো সবই অসত্য। আমি আরো সুন্দর করে বই লিখে দিয়েছি, আশা করি দেখলে বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 6 দেখো, রেখার প্রান্ত বিন্দুর সংখ্যা কতটি, বা রশ্মির কতটা প্রান্ত বিন্দু আছে? প্রশ্নটা বোঝার জন্য কোশ্চেন নাম্বার 6 এবং 7 আমরা একসাথে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। রেখার কতটা প্রান্ত বিন্দু আছে, রশ্মির কতটা প্রান্ত বিন্দু আছে, রেখা অংশের কতটা প্রান্ত বিন্দু আছে, একটু সহজ করে বোঝার জন্য একটু এখানে খেয়াল করো তোমরা। রেখা, রেখা অংশ এবং রশ্মি আমি চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে একটি রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, দুই পাশে চলমান। আবার রেখা অংশ যার দুটি প্রান্ত বিন্দু আছে, আবার রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে। চিত্র দিয়ে আমি রিয়েল প্রশ্নই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেখার কথা বলছিলাম, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ দুই পাশে চলমান থাকবে। কোশ্চেন নাম্বার 6, একটি রেখা হলো এটি, যার কোনো প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ দুই পাশে চলমান। এই যে দেখো, এটিও চলমান, তীর চিহ্ন দিয়ে দেখালাম, এটিও রানিং, অনগোয়িং, চলমান, এটিও চলমান। প্রান্ত মানে শেষ, অর্থাৎ এটা এন্ডিং পয়েন্ট নাই। রেখা দুই পাশে চলমান, আর রেখা অংশের দুটি প্রান্ত বিন্দু থাকে। সাপোজ এবি রেখা অংশ, এটি এন্ডিং পয়েন্ট, এর দৈর্ঘ্য 10 মিটার লম্বা, মানে 10 ফিক্সড। রেখা অংশ যার দুটি প্রান্ত বিন্দু থাকে, প্রান্ত মানে শেষ, এটিও শেষ, এটিও শেষ বিন্দু। আর রেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না, দুই পাশে চলমান। আর রশ্মির একটা প্রান্ত বিন্দু থাকে, এটি প্রান্ত বিন্দু, এ পাশে আর মুভ করতে পারবে না, বাট এ পাশটা চলমান, এটাকে রশ্মি বলা হয়। তাহলে উপরেরটা ছিল রেখা, যার কোনো প্রান্ত বিন্দু নেই, দুই পাশে চলমান। রেখা অংশ যার দুটি প্রান্ত বিন্দু আছে, প্রান্ত শব্দের অর্থ হলো শেষ বিন্দু। জাস্ট এবি রেখাংশটা 10 মিটার লম্বা, মানে এক্স্যাক্টলি 10, এটা আর বাড়তে পারবে না, কমার সুযোগ নাই। আর রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে। সে এখানে এই প্রশ্নটা আসলে এক্স্যাক্টলি ইউ নিড টু মেমোরাইজ। তাহলে কোশ্চেন নাম্বার 6 আমরা দেখলাম রেখা যার কোনো প্রান্ত বিন্দু নেই, উত্তরটা অপশন ঘ হয়। আবার কোশ্চেন নাম্বার 7, রশ্মির প্রান্ত বিন্দু কতটি? রশ্মির দেখো একটা প্রান্ত বিন্দু আছে আর এক পাশ চলমান, কাজে 7-এর ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি এটা খুব ভালোভাবে বুঝতে পারবে, এবং বইয়ের সলিউশনে আমি চিত্র দিয়ে সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি।
নেক্সট, কোশ্চেন নাম্বার 8 বলছে দুটি তল পরস্পরকে ছেদ করলে কি উৎপন্ন হয়। এখন তোমরা হয়তো এটি মুখস্থ করতে পারো, ভালো করে বোঝার জন্য আমাকে ফলো করতে পারো। দুটি তল পরস্পরকে ছেদ করলে রেখা উৎপন্ন হয়, এটা আমরা অনেকে জানি, কিন্তু কিভাবে? আসলে তল থাকে কার? একটা আয়তক্ষেত্রের কিন্তু কোনো তল থাকে না, একটি বর্গক্ষেত্র, তারও কিন্তু কোনো তল থাকে না। তল থাকে একমাত্র ঘনবস্তু। আমি চিত্র না অঙ্কন করে, আমার পাশে একটি ঘনবস্তু আছে, আমার কাছে একটি ইউনিলিভারের পিওরিটির একটি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিন শেয়ার করে দেখো। দেখো আমার কাছে যেটি আছে এটি একটি ঘনবস্তু। তো এখন প্রশ্ন হলো এই ঘনবস্তুর কতটি তল আছে। একটা ঘনবস্তুর কিন্তু 6টি তল আছে, দেখো খেয়াল করে। এক, দুই, হ্যাঁ, তুমি এটা মুভ করে নাও, চারপাশে দেখো 4টি তল, এ পাশে একটা 5, আর রাইট পাশে একটা 6। টোটাল একটি ঘনবস্তুর 6টি তল আছে। এখন প্রশ্ন হলো, দুটি তল যদি পরস্পরকে ছেদ করে, সাপোজ এটা একটা তল তোমরা দেখছো, আর এটি একটি তল, এটি একটি তল আর এটা একটা তল, পরস্পরকে ছেদ করতে হলে যেটা উৎপন্ন হয় এটার নাম হলো রেখা। কাজে কি সহজ প্রশ্ন হলো, দুটি তল পরস্পরকে ছেদ করলে একটি রেখা উৎপন্ন হয়। আর একটি ঘনবস্তুতে যেহেতু 6টি তল থাকে, কাজে 3টি রেখা পরস্পরকে ছেদ করলে 6টি তল উৎপন্ন হয়। তাহলে আমি চিত্র অঙ্কন না করে আমার পাশে ছিলাম, একটু দেখিয়ে দিলাম ইউনিলিভারের পিওরিটির এই ফিগারটা। তাহলে তোমরা জানো ঘনবস্তু তল থাকে, আর প্রতি দুটি তলকে পরস্পরকে ছেদ করতে হলে একটি রেখা দরকার। সো দিস ইজ রেখা, দুটি তলকে পরস্পর ছেদ করেছে। সো আশা করি কোশ্চেন নাম্বার 8 তোমরা বুঝতে পারছো। এবার আসো কোশ্চেন নাম্বার 9। প্রশ্ন করা হয়েছে দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে। সমান্তরাল রেখা, স্টুডেন্ট হিসেবে তোমাকে জানতে হবে সমান্তরাল বা প্যারালাল জিনিসটা আসলে কোনটাকে বলে। আমি যদি খুব সহজ করে বলি, তোমরা রেল লাইন দেখে থাকো, দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদাই সমান হলে তাকে সমান্তরাল রেখা বলা হয়। খেয়াল করো, সমান্তরাল জিনিসটা কি? ইংলিশে প্যারালাল বলা হয়। দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদাই যদি সমান হয়, এটাকে প্যারালাল বা সমান্তরাল বলা হয়। তাহলে দুটি সমান্তরাল রেখা এ বি আর সিডি কয়টি বিন্দুতে ছেদ করে? একটি বিন্দুতে ছেদ করতে পারবে না, কারণ দুটির মধ্যবর্তী দূরত্ব সর্বদাই সমান হবে। যেমন রেল লাইন, আঁকা বাঁকা যেমনই হোক না কেন, রেল লাইনের দূরত্ব দুটি বিন্দুর মধ্যে, এই যে দুটি রেখা সবসময় মধ্যবর্তী দূরত্বটা সেম রাখবে। আরো সহজ করে একটু বইয়ের ডেফিনেশনটা দেখে নিতে পারো। খেয়াল করো, দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে, তখন একটিকে অপরটি সমান্তরাল রেখা বলা হয়। অতএব স্পষ্টতে বোঝা গেল দুটি সমান্তরাল রেখা কখনোই একটিকে অপরটি ছেদ করে না, যেমন রেল লাইনের দূরত্ব। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। নাও কোশ্চেন নাম্বার 10। একটি সরল রেখার উপরে লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? আমরা একটু চিত্র দিয়ে দেখি। মনে রাখতে হবে জ্যামিতির প্রাণ হলো জ্যামিতির চিত্র। যদি তুমি চিত্রায়িত করতে না পারো, জ্যামিতি কখনোই বুঝতে পারবে না। এটি একটি সরল রেখা, বলছে এর উপরে যদি একটি লম্ব অঙ্কন করা হয় তাহলে কতটি সমকোণ পাবে? দুটি সমকোণ পাওয়া যাবে। এটি একটি সমকোণ 90 ডিগ্রি, এটি আরেকটি সমকোণ 90 ডিগ্রি। সহজ কথা, যে কোনো রেখার উপরে একটি লম্ব অঙ্কন করলে দুটি সমকোণ পাওয়া যাবে, বা দুই সমকোণ, 90 90 180 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর হলো কয়টি সমকোণ পাবে? দুটি সমকোণ পাবে। একটি সরলরেখার উপরে লম্ব অঙ্কন করবে। কোশ্চেন নাম্বার 11 দেখি। 11 নম্বর প্রশ্ন, দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ তৈরি হবে? দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ তৈরি হবে? কোশ্চেন নাম্বার 11। সাপোজ এবি একটি সরল রেখা, আবার
আরেকটি সরলরেখা পরস্পরকে ছেদ করবে, সাপোজ সিডি আরেকটি সরলরেখা, এটা পরস্পরকে ছেদ করলো, তাহলে কয়টি কোণ তৈরি হয় একটু দেখো। একটা কোণ, দুইটা কোণ, তিনটি কোণ, চারটা কোণ। তাহলে দুটি সরলরেখা পরস্পরকে আড়াআড়ি ছেদ করলে, যে কোনো ভাবেই ছেদ করুক না কেন, চারটা কোণ তৈরি হয়। কয়টা কোণ তৈরি হয়? টোটাল চারটা কোণ, এবং এই চারটি কোণের যোগফল কিন্তু 360 ডিগ্রি, অর্থাৎ এই দুটো কোণ মিলে 180 আর এই দুটো কোণ মিলে 180 হয়। আর একটা সূত্র আছে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে চারটি কোণ তৈরি হয়, এবং এই বিপ্রতীপ কোণ দুটি পরস্পর সমান হয়। যাই হোক, আপাতত কোশ্চেন নাম্বার 11-এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। আমরা দেখলাম যে কোনো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে চারটা কোণ তৈরি হয়, 1 2 3 4। আশা করি সবাই বুঝতে পারছো। সো কোশ্চেন নাম্বার 11, চারটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, একটি সরলরেখার উপরে অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপরে অঙ্কিত বর্গের কত গুণ? 12 এবং 13 নম্বর একই টাইপের প্রশ্ন। আমি এটা রিটেন দেখাচ্ছি, বেশিরভাগ ছাত্ররা এটা শর্টকাটের সাথে হ্যাবিচুয়েটেড। আমি রিটেন করি আগে, তারপর শর্টকাটটা দেখাচ্ছি। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অঙ্কিত বর্গের কত গুণ? ছোটবেলায় পড়েছিলাম কত গুণ বললে ভাগ করে দেখতে হয়। তো 12 নম্বর প্রশ্ন যা বলেছে আমি ভাষাটা ফলো করে লেখার চেষ্টা করছি। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ, কিন্তু সরলরেখাটা যে কতটুকু লম্বা তা আমি জানি না, কাজে আমি ধরে নিচ্ছি, ধরি সেই সরলরেখার দৈর্ঘ্যটা হলো এক্স, তাহলে তার উপরে অঙ্কিত বর্গ, আমি একটু লিখেই করে দিচ্ছি, তার উপরে অঙ্কিত বর্গ, বর্গ মানে স্কোয়ার, সরলরেখাটা লম্বা এক্স, তার উপর অঙ্কিত বর্গ এক্স স্কোয়ার। ওই সরলরেখার অর্ধেকের উপরে অঙ্কিত বর্গ, তাহলে ওই সরলরেখার অর্ধেক আগে দেখি। সম্পূর্ণ সরলরেখা এটা, আর তার অর্ধেক মানে সম্পূর্ণটা যদি এক্স মিটার হয় তার অর্ধেক হলো x/2, তার উপরে অঙ্কিত বর্গ। তার উপরে অঙ্কিত বর্গ, তোমরা সুন্দর করে লিখবে, তার উপরে অঙ্কিত বর্গ, অর্থাৎ অর্ধেক হয়েছে x/2, তার উপরে অঙ্কিত বর্গ হলো এক্স স্কোয়ার, নিচে 2 2 গুণ 4। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ এক্স স্কোয়ার, তার অর্ধেক x/2, তার উপর অঙ্কিত বর্গ হলো x² / 4। কত গুণ? কত গুণ বললে ছোটবেলায় শিখেছিলাম ভাগ করে দেখতে হবে। যেমন 100 টাকা 10 টাকার কত গুণ, তাহলে 100-কে 10 দিয়ে ভাগ করলে বোঝা যাবে 10 গুণ। কাজে x² ভাগ x² / 4 কত গুণ? সরলরেখার উপর অঙ্কিত বর্গ এক্স স্কোয়ার, তার অর্ধেক হলো x² / 4, একটা আরেকটির কত গুণ ভাগ করে দেখলাম। তো আমরা জানি ভাগে আমরা একটু আনইজি ফিল করি, যেখানে ভাগ চিহ্ন দেখবো গুণ চিহ্ন দিয়ে লেখাটাকে উল্টায় নিব। কাজেই ছিল x² / 4 এখানে, আর এটা উল্টাই দিলে উপরে 4 হয়ে যাচ্ছে, নিচে x²। x² কেটে গেল, উত্তর হলো 4 গুণ। এটি রিটেন করে দেখালাম। আমি 12 এবং 13 দুটি শর্টকাট দেখাচ্ছি একটু, এত বড় না করে। তোমরা ইচ্ছা করলে অর্ধেকের উপরে অঙ্কিত বর্গ যখনই বলবে, তখন অর্ধেক মানে হাফ, তার উপরে অঙ্কিত বর্গ এই 1/4, অর্থাৎ উত্তর হবে শর্টকাটে 4 গুণ। যেমন শর্টকাটে 13 দেখাচ্ছি, তারপর রিটেন করে দিচ্ছি 13 নাম্বার। এটা ছিল 12 নাম্বার, এবার 13 নাম্বার দেখো। একটি সরলরেখার উপরে অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখা অংশের 1/3 উপরে অঙ্কিত বর্গের কত গুণ? 1/3 বললে উত্তর হবে 1/3কে স্কোয়ার করলে 3 3 9, 1/3 উপর অঙ্কিত বর্গ, অর্থাৎ উত্তর হবে 9 গুণ। আবার যদি প্রশ্ন বলা হয় 1/4 উপরে অঙ্কিত বর্গের কত গুণ, তখনও শর্টকাটে করব, 1/4 × 4 = 16, মানে উত্তর হবে 16 গুণ। এটি হলো শর্টকাট। অর্ধেক মানে 2 2 × 4 গুণ,
একের 3 অংশ মানে 3 × 9 গুণ, একের 4 অংশ বললে 4 × 4 = 16 গুণ। বাট এটা আমি আরেকটু রিটেন করে দেখাতে চাচ্ছি 13 নাম্বার। 13 নাম্বারটা একটু রিটেন দেখো। একটি রেখার উপর অঙ্কিত বর্গ, সেই রেখাটা ধরে নিলাম এক্স, তার উপরে অঙ্কিত বর্গ x²। রেখার 1/3 নিঃসন্দেহে ছোট হবে, 1/3 1/3 হবে, মানে x/3, সম্পূর্ণটা এক্স, তার 1/3 মানে হলো x/3, তার উপরে অঙ্কিত বর্গ হলো x²/9। তাহলে রেখার উপর অঙ্কিত বর্গ 1/3 উপর অঙ্কিত বর্গের কত গুণ, কত গুণ বললে ভাগ করে দেখতে হবে, x² ভাগ x²/9। যেমনটা বলছিলাম, ভাগ যেখানেই দেখবো গুণ চিহ্ন দিয়ে লেখাটাকে উল্টা করে নিব, এটা কেটে দিলাম, তাহলে উত্তর হয়েছে 9 গুণ। তাহলে কোশ্চেন নাম্বার 13 আমরা রিটেনটা এভাবে প্রেজেন্ট করতে পারবো। জাস্ট একটু ভাষা লিখবে, ধরি সরল রেখার দৈর্ঘ্য x মিটার, তার উপরে অঙ্কিত বর্গ x², মানে আমি ঠিক যা বলছি মুখে এটা লিখতে হবে, লিখে দেখাতে হবে। এবার পার্ট 1 এর সর্বশেষ কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 14। 2024 সালে শিক্ষক নিবন্ধনের একটি ক্রিটিক্যাল প্রশ্ন এটি। আমি চিত্র দিয়ে অঙ্কটা ক্যালকুলেশন করে দিচ্ছি, তোমরা একটু দেখো সবাই। পিকিউ রেখাংশের আর বিন্দুতে এমন ভাবে অন্তর্বিভক্ত করা হলো, কোশ্চেন নাম্বার 14 আগে দেখো সবাই। পিকিউ রেখাংশ, পিকিউ সম্পূর্ণ রেখাংশটা যার দুটি প্রান্ত বিন্দু থাকে, পিকিউ রেখাংশের আর বিন্দুতে এমন ভাবে অন্তর্বিভক্ত করা হলো। আর বিন্দু, তা আরটা আমরা কোথায় অঙ্কন করব? তাহলে এখানে আমি ধরে, অবশ্য পরে বলা আছে পি আরটা হবে কিউ আর এর থেকে পি আরটা বড় হবে, কাজে আরটা এমন জায়গায় অঙ্কন করে নিচ্ছি আমি। প্রশ্নকর্তা বলে দিয়েছে লাস্টে, দেখ মানটা এমন হবে পি আর একটু বড় হবে কিউ আর অপেক্ষা। লাস্টে লেখা আছে দেখো, যে যেখানে পি আরটা গ্রেটার হবে কিউ আর, তাহলে সমানুপাতটি কত হবে। কিন্তু যে মানটা লেখা আছে দেখো, দেওয়া আছে হলো পি কিউ ইস টু পি আর। আমরা জানি অনুপাত এক ধরনের ভগ্নাংশ, সমান সমান পি আর ইস টু কিউ আর। এখন এই যে অনুপাতটা তোমরা দেখছো, এই অনুপাতের একটা নাম আছে গ্রিক ভাষায়, এই অনুপাতটাকে গোল্ডেন রেশিও বলা হয়। এখন এটি যে গোল্ডেন রেশিও থেকে প্রশ্নটা হয়েছে, সেটি না জানা থাকলে, তোমার যদি গোল্ডেন রেশিও সম্পর্কে ধারণা না থাকে, তুমি কখনোই বলতে পারবে না। কাজেই স্টুডেন্ট হিসেবে সর্বপ্রথম জানতে হবে গোল্ডেন রেশিও কাকে বলে। তো দেখো সংজ্ঞাটা আমি লিখে রেখেছি তোমাদের জন্য, একটু দেখিয়ে দিচ্ছি দেখো। গোল্ডেন রেশিও বা স্বর্ণালী অনুপাত হলো এমন একটি অনুপাত যেখানে ছোট ও বড় অংশের অনুপাত, খেয়াল করো, ছোট ও বড় অংশের অনুপাত সমান সমান বড় অংশ ও পূর্ণ অংশের অনুপাত সমান হয়। অর্থাৎ সংখ্যাটা এমন, ছোট আর বড় অংশের অনুপাত যেমন হবে, বড় অংশ ও পূর্ণ অংশের অনুপাতে যদি সমান হয়, তাহলে সেটিকে গোল্ডেন রেশিও বলা হয়। এবং তোমরা দেখছো এই প্রশ্নের দিন শেষে উত্তরটা কিন্তু একটি ডিজিট বা মানে লেখা হয়েছে। কাজে আমাদেরকে জানতে হবে গোল্ডেন রেশিও কে গ্রিক ভাষায় ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটা পিএইচআই পাই হবে না, শব্দটা ফাই হবে, ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবং ফাই এর সাংখ্যিক মান হলো আমরা জানি 1.618। এরপরে আরো ডিজিট আছে, বাট আমরা জানি দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট হলো 3টি। কাজের একটি সাংখ্যিক মান আমরা পেয়েছি ফাই ইকুয়াল টু 1.618। এখন এইটাকে আমরা বেসিস ধরে অঙ্কটা ক্যালকুলেশন করে তোমাদের দেখাচ্ছি।
তাহলে আমি এখানে একটু মানটা ধরে নিতে চাচ্ছি। ধরে নিচ্ছি পি আর সমান সমান এ, কিউ আর সমান সমান বি, আর পি থেকে কিউ পর্যন্ত সম্পূর্ণটা হলো এ প্লাস। এটা মান ধরে নিলাম। এখন প্রশ্নে দেওয়া আছে দেখো, পি কিউ ডিভাইডেড বাই পি আর সমান সমান পি আর ডিভাইডেড বাই কিউ আর। আমরা জানি অনুপাত হলো এক ধরনের ভগ্নাংশ। পি কিউ এর মানটা আমি লিখে নিব। কিউ এর মানটা একটু লিখে নিচ্ছি দেখো। তাহলে যে প্রশ্নটি তোমরা দেখছো, অর্থাৎ প্রশ্নে যেটি লেখা আছে পি কিউ বাই পি আর, পি কিউ ইস টু পি আর লেখা আছে। তো তোমরা জানো অনুপাত হলো এক ধরনের ভগ্নাংশ, কাজে আমি সরাসরি অনুপাত আকারে না লিখে এটা ফ্র্যাকশন আকারে লিখেছি। পি কিউ বাই পি আর ইকুয়াল টু পি আর ইস টু কিউ আর, অর্থাৎ পি আর ইস ডিভাইডেড বাই কিউ আর। আমি একটু বড় করে তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তোমরা দেখেছো এটি সহজ ক্যালকুলেশনের সুবিধার্থে আমি ধরে নিয়েছি পি আর এর মানটা ধরেছিলাম এ, কিউ আর আর এর মান ধরেছিলাম বি, আর সম্পূর্ণ পি কিউ ধরেছিলাম এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি এর মধ্যে আছে। এখন দেখো, তাহলে পি কিউ সমান সমান আমরা জানি এ প্লাস বি, আর পি আর এর মানটা ধরেছি এ, ইকুয়াল টু পি আর এর মান ধরেছি এ, আর কিউ আর এর মান ধরেছি বি। তাহলে এখন আমরা পেয়েছি এ বাই বি, যেটাকে আমরা গোল্ডেন রেশিওতে এ বাই বি, অর্থাৎ গ্রিক ফাই এ বাই বি এর মান হলো, গ্রিক ফাই এ বাই বি এর মান হলো 1.618। কাজে আমি সরাসরি এখানে লিখে দিচ্ছি দেখো, এ প্লাস বি ডিভাইডেড বাই এ সমান সমান এ বাই বি এর গ্রিক ফাই এর মানটা তোমরা যদি দেখতে চাও একটু দেখে নিতে পারো। আমি আগেও দেখিয়েছি আমার বইয়ের সলিউশনটা। আহ এই যে গ্রিক ফাই এর মান হলো 1.618। কাজে আমি সরাসরি মানটা বসিয়ে দিচ্ছি। মূল অঙ্কটা হলো এটা। তাহলে এ বাই বি এর মান হলো 1.618। প্রশ্ন হলো মানটা দরকার কেন? বিকজ প্রশ্নকর্তা এই গোল্ডেন রেশিও দিয়েছে এবং এর মানটা জানতে চাওয়া হয়েছে। তো গোল্ডেন রেশিও ফাই এর মিনিং হলো এ বাই বি, যার মান হলো সাংখ্যিক মান হলো 1.618। এবার দেখো প্রশ্ন হলো এখন আমরা কার ভ্যালুটা বের করব। তো এখানে দেখো লেখা আছে কোশ্চেন নাম্বার 16-এ আমাদেরকে ক্যালকুলেশন করে দেখাতে হবে পি আর ইস টু কিউ আর এই সমানুপাতের মান। অর্থাৎ পি আর অর্থাৎ আমি ধরেছিলাম এ, ইস টু কিউ আর ধরেছিলাম বি, এ ইস টু বি দেখাতে হবে আমাকে ক্যালকুলেশন। আবার গ্রিক ফাই এ বাই বি বাই এইচ টু বি এর মান কিন্তু 1.618 মানটা বের করেছি আমি, কিন্তু ক্যালকুলেশন শেষ হয়নি। এর পরের লাইনটা এখানে দেখো, এ প্লাস বি ডিভাইডেড বাই এ, আমি নিচের এটা দুজনের মধ্যে বরাদ্দ দিয়ে দিচ্ছি, প্লাস বি বাই এ ইকুয়াল টু 1.618। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এ আর এ যদি কাটাকাটি হয়ে যায় তাহলে এখানে 1 হয়ে যায়। 1 প্লাস বি বাই এ ইকুয়াল টু 1.61, অর্থাৎ বি বাই এ সমান সমান এ প্লাস 1 অপোজিটে যে বিয়োগ হয়ে যাবে, এক 1.618 থেকে 1 টাকা বিয়োগ হলে থাকবে 0.618। এখন প্রশ্ন হলো বি বাই এ, কিন্তু আমার তো ক্যালকুলেশন করতে বলা হয়েছে পি আর ইস টু কিউ আর, অর্থাৎ এ ইস টু বি বা এ বাই বি এর মান, এ বাই বি এর মান কত সমানুপাত্রে জানতে চাওয়া হয়েছে। আমার বের হয়েছে বি বাই এ, তাহলে এটাকে উল্টায় দিতে হবে। তো যে কোনো সংখ্যাকে উল্টাতে হলে নিচে একটা এক আছে ভেবে নিয়ে এটাকে যদি আমি উল্টায় লিখি, এখানে পর্যাপ্ত জায়গা নেই, আমি এখানে উল্টায় লিখছি দেখো, বি বাই এ এটাকে উল্টালে হবে এ বাই বি, আর 0.618 কে উল্টালে হবে 1/0.618, এটি।
অর্থাৎ এ বাই বি মানেই কিন্তু এ ইস টু বি। যেখানে এ আমরা পেয়েছিলাম, এ হলো পি আর, এই যে পি আর সমান সমান এ ধরা, আর বি হলো কিউ আর সমান সমান 1/0.618। তাহলে সমানুপাতটা আমরা পেয়েছি। আমরা জানি অনুপাত এক ধরনের ভগ্নাংশ, কাজে এর পরের লাইন আমরা লিখতে পারবো পি আর ইস টু কিউ আর সমান সমান 1:0.618। এটি সঠিক উত্তর। আমি অঙ্কটা মুছে দিচ্ছি, তোমরা এই যে পি আর ইস টু কিউ আর সমান সমান 1:0.618। তাহলে এই হলো অঙ্কের কমপ্লিট সলিউশন, বাট আই সাজেস্ট ইউ, অঙ্কটা নিঃসন্দেহে একটু ক্রিটিক্যাল। এবং আমি আরো পরামর্শ দিচ্ছি, সব অঙ্ক পরীক্ষায় ক্যালকুলেশন করে আসতে হয় না। যেমন এই গ্রিক ফাই, এটা যে গোল্ডেন রেশিও, সেটি জানতে হলে গোল্ডেন রেশিও কাকে বলে সেটি জানতে হবে, তার সংজ্ঞাটা জানতে হবে, এবং গোল্ডেন রেশিও ফাই এর মান জানতে হবে। সো একটা প্রশ্নের জন্য এক্স্যাক্টলি এটা জানতে হবে, আমি টিচার হিসেবে সেটি সাজেস্ট করব না। কারণ দীর্ঘ 15 বছর পড়াচ্ছে, অভিজ্ঞতা হলো একটি পরীক্ষায় যদি সত্যিকার অর্থে 30টা প্রশ্ন থাকে বা 20টা ম্যাথমেটিক্স থাকে, অবশ্যই একটা থেকে দুইটা ছেড়ে দেওয়ার মানসিকতা আমাদের থাকবে। আহ, তাহলে অন্যান্য দিকে আমরা বেশি গুরুত্ব দিতে পারবো। সো দিস ইজ অল ফর টুডে। এটি ছিল পার্ট ওয়ানের সম্পূর্ণ রেকর্ডিং। আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিটা প্রশ্ন তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার। দু একটা প্রশ্ন কমপ্লেক্স বিধায় আমি আমার পক্ষ থেকে সাজেশন থাকবে সেটিকে অ্যাভয়েড করার। সো দিস ইজ অল ফর টুডে।